প্রথমে আমার সালাম নেবেন শাফিন ভাই। আমার নাম মোহাম্মদ আলামিন। আমি অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র। আমার বাসা নওগাঁ জেলার পত্নীতলা থানার শেরপুর গ্রামে। আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি তা ঘটে 2016 সালে। তখন আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি। আমি যে ঘটনাটা বলছি সেটা আমার সাথেই ঘটেছে। ডিসেম্বর মাস, আমন ধান মাঠে। ধান কাটার পরে ধুধু মরুভূমির মতো মাঠ। মাঠের ধান চুরি হওয়ার ভয়ে আমি মাঠে যাই ধান পাহারা দেওয়ার জন্য। ধান বাধাই করে টোল বানিয়ে রেখেছে। আমার ধান ক্ষেত ছিল মাঠের মাঝখানে। ধান ক্ষেতের দুই পাশে ছিল দুটি পুকুর। আমি আমার জমির মাঝখানে টোল বানিয়েছি। রাত 9টার দিকে ধান পাহারা দেওয়ার জন্য যাই। সেদিন কাউকে পাইনি সাথে নিয়ে যাওয়ার জন্য, যার জন্য আমি একাই যাই ধান পাহারা দেওয়ার জন্য। আমার গ্রামের পাশেই একটা বিশাল বড় বট গাছ ছিল। বট গাছটা অনেক পুরনো, আর ওই বট গাছের নিচ দিয়ে যেতে হবে আমাকে আমাদের ধানের জমিতে। অনেকের মুখে ওই বট গাছ সম্পর্কে অনেক কথা শুনেছে। ধানের মাঠে যেতে ওই বট গাছের নিচে গেলাম। তখন একটা কালো বিড়াল হুট করে আমার পিছু নেয়। আমি আর কিছু বললাম না। বিড়ালটাকে পেছনে পেছনে আসছে। আমি ধানের জমিতে গিয়ে পৌঁছে গেলাম। বিড়ালটাও আমার থেকে একটু দূরে আমার সাথেই আছে। আমি গিয়ে টোলের মুখে গিয়ে বসি, আর বিড়ালটাও আমার সামনেই বসে। বিড়াল আর আমার মাঝখানে ফাঁকা ছিল 1-1.5 ফিটের মতো। কিন্তু বিড়ালটাকে আমি তাড়াচ্ছি না, বিড়ালটাও কোথাও যাচ্ছে না। এমনকি আমার দিকে ইশারা করেও কিছু বলছে না, শুধু নির্লিপ্তভাবে আমার পিছু নিয়ে আছে। দেখে আমি আর টোলের ভেতরে ঢুকছি না, জানি না আসলে কি হচ্ছে। দেখতে দেখতে রাত 1টার মতো বাজে, আর তারপর শুরু হয় আসল কাহিনী। হঠাৎ করেই পুকুরের দিকে তাকিয়ে দেখলাম পুকুরের মধ্যে থেকে হাজার হাজার শেয়াল আসতে লাগলো। আমার টোলের দুই পাশ দিয়ে তারা যেতে লাগলো। এই দৃশ্য দেখে আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমার শরীর ঘামতে লাগলো, আর বিড়ালটা ঠায় আমার সামনে বসে আছে, আমার দিকে তাকিয়ে চোখ বড় বড় করে। শিয়ালের ঝাঁক যাচ্ছে তো যাচ্ছি, আমার মনে হচ্ছে আমাকে খেয়ে ফেলবে। তার কিছুক্ষণ পরে মনে হচ্ছে যে টোলের পেছনে কেউ একজন আছেন। তখন বিড়ালটা আমার সামনে থেকে উঠে গিয়ে পেছনে গেল। তারপরে বিড়ালটার মারামারি ধস্তাধস্তির মতো শব্দ শুনলাম। আমার আর সাহস হচ্ছে না যে আমি পেছনে গিয়ে দেখব কি হচ্ছে। আমার কাছে মনে হচ্ছিল বিড়ালটাকে গিয়ে এই ভয়ানক শিয়ালগুলো কিছু করলো। কিছুক্ষণ পরে বিড়ালটা আবার আমার সামনে এসে বসলো, আর আমার ধান ক্ষেতের কিছু দূরে আর একটা জমি ছিল, ওইখানেও ধান ছিল। আমার মনে হতে লাগলো ওই জমি থেকে কেউ ধান চুরি করছে। তখন পরিবেশ পুরোটা শান্ত, কিন্তু আমি উঠে দাঁড়াতে পারছি না। আর কিছুক্ষণ পর পর বিড়ালটা টোলের পেছনে যে যাচ্ছে আর কারোর সাথে যেন মারামারি করছে। এভাবেই চলল অনেক সময়। রাত 2টার দিকে আবার সেই শেয়ালের ঝাঁক ফিরে আসলো। মনে হচ্ছে কি তাদের ডাক, আর মনে হচ্ছে সবকিছু ভেঙে ফেলে আসছে। আর আমার এক বড় ভাই বলেছিলেন যে যদি কিছু দেখো তাহলে নিজের জমি থেকে না উঠে অন্য কারো জমিতে যাতে না যাই। নিজের জমিতে থাকলে তারা ক্ষতি করে না। তার কথা ভেবে আমি আর উঠে যাচ্ছি না। বাসায় আসার কথাও ভাবতে পারছি না, কারণ আমার সামনে তাদের সাথে আমি দৌড়ে উঠতে পারবো না। আর টোলের ভেতরে ঢুকতে পারছি না যদি টোল সহকারে আমাকে চাপা দেয়। আর 1 বিঘা জমির ধান সব দিয়ে টোল বানিয়েছিলাম, যার ওজন অনেক হবে। এর ভেতরে আমাকে চাপা দিয়ে ফেললে আমার কি হবে, এই ভেবে আমি আর ভেতরে ঢুকছি না। যাই হোক, আমি আর ওখান থেকে উঠছি না, এইভাবেই বসে রইলাম। আর শীতের রাত, আমার সমস্ত শরীর ঘামে ভিজে যাচ্ছিল। তারপরে শুনতে পাচ্ছিলাম যে পুকুর থেকে অনেক ছেলে যদি একসাথে গোসল করে তাহলে যেভাবে হয় ঠিক তেমনিভাবে পুকুরে হইচইয়ের আওয়াজ শুনছি। মনে হচ্ছে অনেক মানুষ গোসল করছে পুকুরে। আর
আর পুকুরের পানি সব পুকুরের পাড়ে উঠে আসছে। আর পুকুরের অন্য পাড়ে মনে হচ্ছে বাজার বসেছে, ওখানেও অনেক হইচই হচ্ছে। মুহূর্তেই মনে হলো পুরো জায়গাটা মানুষের কণ্ঠস্বরে গমগম করছে। এসব দেখে আমার শরীর পুরো কাঠ হয়ে গিয়েছে, কোন দিকে আমি মুভ করতে পারছি না। রাত 3:40 আর দিকে মনে হচ্ছিল যে গ্রামের দিক থেকে কুপি পাতি নিয়ে কেউ একজন আসছে। তখন ভাবলাম আমার বাবা মনে হয় আসছে। আমি হাফ ছেড়ে বাঁচলাম যে আর কোনো ভয় নেই, বাবা তো আসছে। যখন কাছাকাছি আসলো তখন আমি যেটা ভেবেছি সেটা ভুল। আমার বাবা না, একটা সাদা জুব্বা পরা মানুষ, কিন্তু তার পা মাটিতে না, মাটি থেকে 1 ফিট মতো উপরে। লোকটা আমার সামনে দিয়ে পুকুরের মাঝখানের উপর দিয়ে শূন্যের উপরে ভেসে আমার সামনে চলে গেল। তারপরে আমি ভাবলাম যে আল্লাহ যা করে, আমি টোলের ভেতরে ঢুকবো, কারণ প্রচন্ড ভয় হচ্ছিল তখন আমার। হয়তোবা তাদের কোনো সমস্যা হচ্ছে বিধায়ী এইসব দেখাচ্ছে আমাকে, অর্থাৎ অশরীরী বা জিন, তিনি যেটা ভাবছিলেন তাদের কোনো সমস্যা হচ্ছিল বা ডিস্টার্ব হচ্ছিল, তাই বলি হয়তো আমাকে এরকমটা দেখাচ্ছে, এমনটাই ভেবেছিলেন তিনি। আমি টোলের ভেতরে ঢুকে গেলাম রাত 4টার দিকে, আর বিড়ালটা আমার টোলের গেটে বসে রইল। ঢুকে যে কখন আমাকে ঘুমে ধরেছে আমি বুঝতে পারিনি। সকালে আমার ঘুম ভাঙে আমার ছোট ভাইয়ের ডাকে। আমি লাফ দিয়ে উঠে দেখি আমার ভাই, আর আমি তাকেও তখন বিশ্বাস করতে পারছিলাম না। আসলে কি সে আমার ভাই না অন্য কেউ? তাকে উল্টাপাল্টা অনেক কিছু বললাম। তখন আমার ভাই বলছে, কি হয়েছে তোমার? আর সে বলছে যে সকাল হয়ে গেছে, ওঠো, আম্মু পাঠালো আমাকে। তখন উঠে দেখি আসলেই সকাল হয়ে গেছে। আমি একটা গভীর ঘুম দিয়ে উঠলাম। পরে সামনে যে জমি থেকে ধান চুরি হচ্ছিল বলে আমার মনে হচ্ছিল, সেই জমিতে যাই এবং গিয়ে দেখি ধান যেমন ঠিক তেমনই আছে। পরে হুজুরকে বলি যে কি হয়েছিল আমার সাথে, আমি পুরো ঘটনা তাকে খুলে বললাম। তখন হুজুর আমাকে বলে যে ওই বিড়ালটাই হয়তো তোমাকে বাঁচিয়েছে, সে হয়তো বা ভালো কোনো জিন ছিল যার কারণে তুমি বেঁচে গেছো। তারপরে বললাম যে ধান চুরির বিষয়টা, তখন সে বলে তুমি যদি সেখান থেকে উঠে দাঁড়াতে এবং সেখানে যেতে, তাহলে তোমাকে সেখানে যাওয়ার আগেই মেরে ফেলতো বা কিছু একটা করতো। তারা আমাকে ওইখানে তুলে নিয়ে যাওয়ার জন্যই এসব করেছে, অর্থাৎ এসব দেখিয়েছে। আর শাফিন ভাই, বিড়ালটা এমনভাবে আমার সামনে ছিল, আমি উঠে তার সামনে থেকে যেতে পারবো না। হয়তোবা সে কারণেই আমার সামনে এমনভাবে বসেছিল বিড়ালটা যেন আমি না উঠি। আর শাফিন ভাই, ওই বট গাছে নাকি একজন পীর বা বুজুর্গন থাকেন, হয়তোবা সে আমাকে বাঁচিয়েছে। বাঁচার মালিক আল্লাহ, সে হয়তোবা ওসিলা মাত্র। সেদিনের কথা আমি আজও ভুলতে পারি না ভাই। কি একটা দুর্বিষহ রাত ছিল। এই ঘটনা একেবারেই সত্য। আমার আরো কিছু ঘটনা আছে যা অন্য একদিন সময় করে পাঠাবো। আমি বাংলা ভালো করে টাইপ করতে পারি না, তারপরেও লিখলাম। যদি ভুল হয়ে থাকে তাহলে ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। শাফিন ভাই, এই ঘটনাটা শেয়ার করার জন্য অনুরোধ রইল। আমার জীবনের সবচেয়ে ভয়ানক রাতগুলোর একটা। পরিশেষে এটাই বলবো, ভূত নাইট দীর্ঘজীবী হোক। ঘটনাটি আমাদেরকে ইমেল করেছেন মোহাম্মদ আলামিন, নওগাঁ জেলার পত্নীতলা থানার শেরপুর গ্রাম থেকে। হ্যালো শাফিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি শেখ সিদ্দিকুর রহমান, লিখছি গাজীপুর থেকে। আমি ভূত নাইট এবং আপনার অনেক বড় একজন ভক্ত। এর আগেও বেশ কয়েকটা স্টোরি শেয়ার করেছি। আজ যে ঘটনাটা লিখে পাঠাচ্ছি সেটা আমার অফিসের একজন কলিগ তপুদার কাছ থেকে শোনা। ঘটনাটা তার একজন বন্ধুর সাথে ঘটেছিল আজ থেকে প্রায় 5 বছর আগে। তার বন্ধুর নামও ছিল শাফিন। ঘটনাটা আমি তপুদার ভাষাতেই লেখার চেষ্টা করছি, যদি পড়ে শোনান অনেক খুশি হব।
আমার বন্ধু শাফিনের বাড়ি ধানমন্ডিতে। বাড়িতে শুধু সে আর তার মা। আন্টির শরীরটা খুব বেশি ভালো ছিল না, এজন্য ওদের বাড়িতে একটা কাজের লোকের খুব প্রয়োজন পড়ে। কিন্তু অনেক খুঁজেও তেমন ভালো কোনো কাজের লোক তারা খুঁজে পেল না। অবশেষে একদিন তাদের নতুন ড্রাইভার এসে শাফিনকে জানায় গতকাল রাতে তাদের গ্রাম থেকে একটা মেয়ে এসেছে, আমরা চাইলে তাকে কাজে রাখতে পারি। এ কথা শোনার পরে শাফিন তাকে বলে মেয়েটাকে পরদিন আনার জন্য। পরদিন মেয়েটাকে দেখে আন্টির পছন্দ হলে তিনি তাকে কাজে রেখে দেন। প্রথমে কয়েকদিন সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু কিছুদিন পরে হঠাৎ একটা কালো বিড়াল নিয়মিত তাদের বাড়িতে ঢোকে এবং ওই মেয়েটার গা ঘেঁষাঘেঁষি করে বসত। আর মেয়েটা রাগী মেজাজে তাকে চলে যেতে বলতো। অর্থাৎ সেই কাজের মেয়েটা আসার কিছুদিন পরে একটা কালো বিড়াল নিয়মিত তাদের বাসায় আসতো এবং সেই মেয়েটার কাছেই আসতো। মেয়েটার সাথে কিছুক্ষণ থেকে মেয়েটা যখন খুব রাগী মেজাজে সেই বিড়ালটাকে চলে যেতে বলতো, তখন সে চলে যেত। আন্টি 5 ওয়াক্ত নামাজ পড়তেন। প্রায় দিনই আন্টির নামাজের সময় সেই বিড়ালটা তার চারপাশে ঘুরে বেড়াতো, সামনে দিয়েও হেরে যেত, যার দরুন একদিন আন্টি নামাজ ছেড়ে দিয়ে বিড়ালটাকে অনেক জোরে একটা আঘাত করেন। আঘাত খেয়ে বিড়ালটা কর্কশ কণ্ঠে একটা ম্যাও করে ওঠে। তারপর এক শান্ত আর শীতল দৃষ্টি নিয়ে আন্টির দিকে তাকিয়ে থাকে বিড়ালটা। একটা বিড়ালের এমন একটা চাহনি দেখে আন্টির বেশ ভয় লাগে। এরপর বিড়ালটা সেখান থেকে বেরিয়ে যায়। সেদিন ভোরেই ফজরের নামাজ পড়ার পরে হঠাৎ রান্নাঘর দিক থেকে একটা শব্দ শুনতে পান আন্টি। নামাজ শেষ করে সেখানে গিয়ে দেখেন ফ্রিজ খোলা, মাছ আর মাংসের পলিথিনগুলো ছেঁড়া এবং কিছু স্থানে ছড়িয়ে আছে সেগুলো। আন্টি খুব অবাক হন। তিনি এদিকে ওদিকে তাকিয়ে দেখেন যে কাউকে না দেখতে পেয়ে সে কাজের মেয়েটার ঘরের দিকে যান। সেখানে গিয়ে দেখেন কাজের মেয়ের ঘর খালি, মেয়েটা ঘরের কোথাও নেই। তখন হঠাৎ আন্টির চোখ যায় জানালার বাইরে। আন্টি দেখেন তাদের বাড়ির সেই কাজের মেয়েটা জানালার বাইরে বেলকনিতে বসে কি যেন একটা খাচ্ছে। এই দৃশ্য দেখে তিনি খুব ঘাবড়ে যান। সাথে সাথে শাফিনকে ডেকে আনেন। শাফিন এসেও দেখে যে মেয়েটা জানালার বাইরে বসে কিছু একটা খাচ্ছে। শাফিন মোটামুটি ভালোই সাহসী। সে মেয়েটাকে একটা ধমক দিয়ে বলে, এই তুই এখানে কি করছিস রে? এখনই ঘরের ভেতরে আয়। তার কথা শুনে মেয়েটা সেখানেই শান্ত হয়ে বসে আছে। তখন শাফিন বাইরে গিয়ে মেয়েটাকে ঘরের মধ্যে নিয়ে আসে। আন্টি কিছু দোয়া কালাম পড়ে মেয়েটার মাথায় ফু দিয়ে দেন। কিছুক্ষণ পরে মেয়েটা আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। অর্থাৎ এতক্ষণ যখন এই ঘটনার যার সাথে ঘটেছিল সেই শাফিন এবং তার মা যখন ডাকছিলেন বারান্দার বাইরে, সেই মেয়েটা নির্লিপ্তভাবে শান্ত হয়ে কিছু একটা খাচ্ছিল এবং তাকে ঘরে নিয়ে আসলো। সেখানে কি খাচ্ছিল সেটা কথা উল্লেখ করা হয়নি, কিন্তু মেয়েটা ঘরে আসার পরে যখন আন্টি তখন তার মাথায় দোয়া কালাম পড়ে ফু দেন, এরপরে মেয়েটা স্বাভাবিক হয়। এতক্ষণ পর্যন্ত কিন্তু সে কোনো কথা বলেনি, একেবারে শান্ত হয়ে বারান্দায় কতক্ষণ বসেছিল। এরপরে তাকে ঘরে নিয়ে আসা হয়। পরদিন সকালে একজন হুজুর ডেকে এনে তাদের পুরো বাড়ি বন্ধক করিয়ে দেওয়া হয়। কিন্তু এরপর থেকে রাত গভীর হলেই ওই মেয়ে আর ঘরে থাকে না। প্রতিদিনই জানালার বাইরে ওই জায়গাটায় বসে কি যেন খেত। শাফিনদের ঘরের মাছ মাংস সব হারিয়ে যেতে লাগে। ঘটনার একটু গুরুতর হবার পরে শাফিন তাদের ড্রাইভারকে বলে যে মেয়েটাকে তাদের গ্রামে ফিরিয়ে দিয়ে আসতে। ড্রাইভার জানায় সে পরদিনই তাকে ফেরত পাঠিয়ে দেবে। যেদিন মেয়েটাকে বাড়ি ফিরিয়ে দেবার কথা, তার আগের দিন রাতে ওই বেলকনি থেকে লাফ দিয়ে মেয়েটা পড়ে মারা যায়। সকালবেলা শাফিনের ঘুম ভাঙে আন্টির ধাক্কাধাক্কিতে। আন্টি বলেন কাল রাতে তো মেয়েটা লাফ দিয়ে আত্মহত্যা করেছে। এটা শুনে শাফিন খুব ঘাবড়ে যায়। ড্রাইভারকে দিয়ে অনেক চেষ্টা করানোর পরেও মেয়েটার গ্রামের বাড়িতে কিছুতেই যোগাযোগ করতে পারে না তারা। শেষে তাদের ড্রাইভার বলে যে আপাতত আগে লাশটা ঢাকাতেই কবর দেওয়ার ব্যবস্থা করতে হবে, পরে মেয়েটার পরিবারকে সে ম্যানেজ করবে। কিন্তু আন্টির কাছে বিষয়টা খুব একটা ভালো লাগছিল না।
2-3 দিন পর তিনি শাফিনকে বলেন যে মেয়েটার জন্য অনেক খারাপ লাগছে, তিনি মেয়েটার গ্রামের বাড়িতে যেতে চান। শাফিনও ভাবে যে মেয়েটার বাবা মাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করে আসবে। পরদিনই তারা খুলনায় সেই গ্রামে পৌঁছে যান। বাজারে একজন তাদেরকে দেখিয়ে দেন মেয়েটার বাবাকে। শাফিন এসে তার কাছে ক্ষমা চাওয়া শুরু করে দেয় তার মেয়েকে ঢাকাতে কবর দেওয়ার জন্য। কিন্তু মেয়েটার বাবা অদ্ভুত দৃষ্টি নিয়ে শাফিনের দিকে তাকিয়ে থাকে আর বলে, আপনি আমার মেয়েকে কবর দিয়ে এসেছেন মানে? কি বলছেন এসব? আমার মেয়ে তো বাড়িতে রান্না করছে। এই কথা শোনার পরে শাফিন যে কতটা অবাক হয়েছিল তা বলার বাইরে। এরপর শাফিন আর আন্টি মেয়েটার বাবার সাথে তাদের বাড়িতে যায় আর দেখে এতদিন ধরে তাদের বাড়িতে কাজ করা মেয়েটা এবং কিছুদিন আগে বেলকনি থেকে লাফিয়ে আত্মহত্যা করে মারা যাওয়া মেয়েটাই উঠোনের একপাশে মাটির রান্নাঘরে বসে রান্না করছে। তারা সেখানে কোনো অপেক্ষা করে না, সোজা ঢাকা ফিরে আসে। ফিরে আসার পথে শাফিনের প্রচুর জ্বর হয় এবং বেশ কিছুদিন যাবৎ সেই জ্বর ছিল। আজও অবধি শাফিন জানে না যে তার সাথে আসলে কি হয়েছিল। শাফিন ভাই, এটাই ছিল তপুদার কাছ থেকে শোনা তার বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনা। যদি ভালো লাগে প্লিজ পড়ে শোনাবেন। ভালো থাকবেন। ভূত নাইটের জন্য অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন শেখ সিদ্দিকুর রহমান গাজীপুর থেকে।